গুম খুনের নির্দেশদাতা হাসিনা এবং সর্বশেষ জানাবো রাজপথই বেছে নিল জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম খুনের নির্দেশদাতা হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 6 মাস পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা হাসিনার বাহিনীর গুম কক্ষ আয়নাঘর পরিদর্শন করেছেন। হাসিনার স্বৈরাচারী শাসনের পুরো সময়ে দেশে গুম খুন, আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিরোধী রাজনৈতিক মতাবলম্বী ও ইসলামপন্থীদের জন্য এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। অবশেষে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন, এর আকৃতি প্রকৃতি ও নির্যাতনের নানাবিধ সরঞ্জাম, পদ্ধতি ও ভিকটিমের বিবরণ শুনে পুরো জাতি স্তম্ভিত ও ভারাক্রান্ত। এরপরও এক শ্রেণীর মানুষ আয়নাঘর নিয়ে প্রশ্ন তুলছে, অস্বীকার করতে চাইছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আয়নাঘরের কুশীলবদের সবাই পালিয়ে গেছে এমনটা বলা যাবে না। প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন দলের সাথে গুমের শিকার হওয়া কয়েকজন ব্যক্তি, ভুক্তভোগী ছাত্র প্রতিনিধি, দেশি বিদেশি সাংবাদিক, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তারা ঢাকার 3টি স্পট পরিদর্শন করলেও ঢাকা শহর সারা দেশে এমন 7 থেকে 8 শতাধিক আয়নাঘর ও টর্চার সেলের কথা জানা যায়। বাংলাদেশি ভিকটিমদের জন্য ভারতেও অনুরূপ আয়নাঘর ও টর্চার সেল থাকতে পারে বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন ও গুম খুন আয়নাঘর নিয়ে পতিত স্বৈরাচারের দোসররা যখন অবিশ্বাস ও ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত, তখন বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সামনে এলো। এটি নির্ভরযোগ্য একটি আন্তর্জাতিক তদন্ত দলিল। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে 13 ভাগ শিশু কিশোর। এই হত্যাকাণ্ডকে চরম মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করেছে জাতিসংঘ তদন্ত দল। এইসব গণহত্যা ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার ভূমিকা প্রমাণিত। ছাত্রদের খুন করে লাশ গুম করারও নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও নৃশংসতার জন্য আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে জনগণের ওপর নৃশংস নির্যাতন ও গণহত্যার পথ বেছে নেওয়ার ঘটনার সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। একের পর এক ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা, জনগণের সম্পদ লুণ্ঠন, বিরোধী মত দমন এবং জঙ্গিবাদী তকমা দিয়ে দেশের আলেম ওলামাদের জেল জুলুম, নির্যাতন ও গুম করার মতো ঘটনা জনমনে যে সংক্ষোভের জন্ম দিয়েছিল, তাই ছাত্র জনতার অভ্যুত্থান তথা জুলাই বিপ্লবে পরিণত হয়েছিল। জনতার রোষানল থেকে বাঁচতে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা ও তার দোসররা দেশবিরোধী, মানবতা বিরোধী ষড়যন্ত্র ও হুমকি অব্যাহত রেখেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ছিল নিরস্ত্র, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। সরকারের দমন নীতিকে ছাত্র জনতা নিজেদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে মোকাবেলা করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা ছাত্রদের গুম করে, খুন করে এবং রাজপথের হাজার হাজার মানুষের জমায়েতের ওপর গুলি চালিয়ে আন্দোলন দমনের নির্দেশ দেন। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক গত বুধবার জেনেভায় অবস্থিত মানবাধিকার কার্যালয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায়, তাদেরকে যথাযথ বিচারের সম্মুখীন করার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজনৈতিক কারণে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলা গুম খুন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে এর পুনরাবৃত্তি চিরতরে বন্ধের ওপর গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুসারে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তরফ থেকে কিছু সুপারিশ করা হয়েছে। তার মধ্যে বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা, র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করা, বিজিবি ও ডিজিএফআই এর কার্যক্রম সীমিত করতে বলা হয়েছে এবং শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচার নিশ্চিত করতে আইসিসিকে অনুরোধ করারও পরামর্শ দিয়েছেন ভলকার তুর্ক। অন্তর্বর্তী সরকারকে গণহত্যা ও নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
ছাত্র জনতার পাশাপাশি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে অভিন্ন সিদ্ধান্ত এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতা চিরতরে বন্ধ করার উদ্যোগ এখনই নিতে হবে। রাজপথে বেছে নিল জামায়াত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সংঘটিত আন্তর্জাতিক অপরাধ সমূহের বিচারের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তৈরি করে বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক জামায়াত এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দেয় ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি নেতা হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাসিনার গঠিত ট্রাইব্যুনালের দেওয়া রায়ে এখনও জেলে বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্টের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজনেতারা মুক্তি পেলেও এখনও মুক্তি মিলেনি জামায়াতের এই শীর্ষ নেতার। এবার তার মুক্তির জন্য রাজপথকেই বেছে নিয়েছে জামায়াত। শেখ হাসিনার পতনের পর জামায়াত বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি পালন করলে 190 দিন পর প্রথমবারের মতো মঙ্গলবার দাবি আদায়ে রাজধানীর পুরানো পল্টনে কয়েক লাখ নেতাকর্মী নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের অন্যতম সাক্ষী আজহারুল ইসলাম। ফ্যাসিস্টের ক্যাঙ্গারু আদালতের রায়ে আজহারুল ইসলামকে জেলে বন্দী করে রাখা হয়েছে। সেই ফ্যাসিস্টের পতনের পরও আজহারের মুক্তির জন্য আমাদের রাজপথে নামতে হবে তা কখনোই ভাবেনি। 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদের বিপক্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামায়াতে ইসলামের উপরে। সব শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে বন্দী করা হয়। সে সময় দলের গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কাঁধে। তিনি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকেও গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এক এক করে 13টি বছর অতিবাহিত হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি এখনও আছেন। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন? কোন জিনিসটা তাকে এখনও আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? আমরা তো নিজ থেকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এই উদারতা আমরা দেখিয়েছিলাম। ভবিষ্যতেও এই উদারতা আমরা দেখিয়ে যাব। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কবে মুক্তি পাবেন সেটি আমরা জানতে চাই সরকারের কাছে। তিনি বলেন, আমরা তো চাইনি, কল্পনাও করিনি এভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তাই মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা আশা করব সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবেন। রাজনীতির মজলুম নেতৃবৃন্দকে যেভাবে একে একে মুক্তি দিয়েছেন তেমনইভাবে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে এক এক করে 13টি বছর হারিয়ে গেছে। এই 13টি বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না। আর 13 মিনিটও তিনি জেলের ভেতর থাকুক, আমরা তা আর চাই না। দলীয় নিবন্ধনের ব্যাপারে সরকারকে হুঁশিয়ার দিয়ে জামায়াতে ইসলামের আমির বলেন, কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম কি আপনারাও আমাদের ওপরে করবেন? এজন্যই কি হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে? হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাস্ত করব না। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত 15.5 বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতেও ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনের শরিক হতেও ভয় করেন নাই। এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে আর কেউ চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা অভিনন্দন জানাবো, কিন্তু মেহেরবানি করে চোখ রাঙাবেন না। এই সংগঠন কারো চোখ রাঙানি পরোয়া করে না। তিনি বলেন, অতীতেও দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। ফ্যাসিবাদের ষড়যন্ত্রের পরেও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। তবে সব ষড়যন্ত্র একে একে নস্যাৎ করে দিয়েছেন আল্লাহ। আমরা আশাবাদী, আগামীতেও সব ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দেবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী, আগামীতেও সব ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দেবেন ইনশাল্লাহ। আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, 5 তারিখের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মামলা শেষ করেছেন। বিএনপি চেয়ারপারসনকে জামিন দেওয়া হয়েছে। অনেক ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। তারপরও
কোন অপরাধে আজহারুলকে এখনো বন্দী রাখা হয়েছে? অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এবং জামায়াতের নিবন্ধন ফেরত না দিলে রাজপথে তা আদায় করা হবে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, 190 দিনে আমরা আবার রাজপথে নেমেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছি। 5 আগস্টের পর আজহারুল ইসলামের মুক্তি ছিল আমাদের অধিকার। এ বিষয়ে আমাদের রাস্তায় আন্দোলন করতে হবে এবং আমরা তা কখনোই ভাবিনি। হাসিনার তৈরি ক্যাঙ্গারু আদালত সারা বিশ্বে গ্রহণযোগ্যতা হারিয়েছিল। হাসিনার পতনের পর সেই আদালতের দেওয়া রায়ে কেউ বন্দী থাকবে তা মানা হবে না। আজহারের যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমিরে জামায়াতকে অনুরোধ করব লাগাতার কর্মসূচি ঘোষণার জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।